আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্ররা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জারিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 1006 মাইক্রো ইকোনমিক্স চ্যাপ্টারের থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্ট প্রাইসিং এই অধ্যায়ের আজকে আমার দ্বিতীয় লেকচার। আমি গত ক্লাসে তোমাদের এটা সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। আজকে আমরা ইন ডিটেইল এই জিনিসগুলো পড়াবো। তো চলো শুরু করি আজকে আমাদের লিসন। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ফ্যাক্টর মার্কেট। ফ্যাক্টর মার্কেট কি? ফ্যাক্টর মার্কেট ইজ এ মার্কেট in which companies buy the factor of production or the resources they need to produce their goods and services. Anything used in the marketing a finished product, labor, raw material, capital and land are needed. ফ্যাক্টর মার্কেট বলতে আমরা বুঝি যে মার্কেটে আমাদের উৎপাদনের যে উপাদানগুলো আছে, আমরা জানি যে আমাদের উৎপাদনের উপাদানগুলো হচ্ছে কি কি? চারটা উপাদান। আমরা আগেও পড়েছি এবং আমরা নিচের ক্লাসে থেকেও জানি যে আমাদের উৎপাদনের উপাদান হচ্ছে চারটা। একটা হচ্ছে ভূমি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনার। এই যে চারটা উপাদান যেই মার্কেট থেকে কেনা হয়, দ্যাট মিনস এন্টারপ্রেনার যে উদ্যোক্তা, তার যখন এই জিনিসগুলোর প্রয়োজন হয়, সে যখন এই জিনিসগুলো কেনে বাজার থেকে, সেই বাজারকেই বলা হচ্ছে তোমার ফ্যাক্টর মার্কেট। যে বাজারে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস এন্টারপ্রেনার তার নিড অনুযায়ী, এক একটা প্রতিষ্ঠানের নিড এক এক রকম, সেই নিড অনুযায়ী সে যখন যে বাজার থেকে এই উপাদানগুলো কিনছে, সেটাকেই বলা হচ্ছে ফ্যাক্টর মার্কেট। সেকেন্ড দেখো প্রোডাক্ট মার্কেট। A product market is the economic marketplace where final goods or services are traded. A product is the term offered for sale. A product can be service or an item. Every product is made at the cost and each is sold at a price. আচ্ছা, প্রোডাক্ট মার্কেট কি বলা হচ্ছে? ফিনিশড গুড। এন্টারপ্রেনার কি করবে? একটা প্রোডাক্ট উৎপাদন করবে। তার উদ্দেশ্যই হচ্ছে ফ্যাক্টরগুলো ইউটিলাইজ করে একটা ফিনিশড গুড উৎপাদন করা। তাহলে যে এই ফিনিশড গুডটা যেই বাজারে বিক্রি হচ্ছে, সেটাকে আমরা প্রোডাক্ট মার্কেট বলছি। দ্যাট মিনস এই ফিনিশড গুডটা তোমার দুই ধরনের হতে পারে। এটা সার্ভিস হতে পারে অথবা কি হতে পারে, অথবা এটা কোনো প্রোডাক্ট হতে পারে। এই জিনিসগুলো যে মার্কেটে পাওয়া যায়, যে মার্কেটে বিক্রি করা হয়, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট মার্কেট। এটা আমরা বলছি যে ফিনিশড গুড, দ্যাট মিনস সম্পূর্ণ তৈরিকৃত পণ্য, যেটা মানুষের কি করতে পারে, মানুষের যে উপযোগ আছে, মানুষের একটা জিনিসের প্রতি তার যে উপযোগ আছে, সেটা যেটা নিবারণ করতে পারে, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট মার্কেট। সেই জিনিসটা যেই মার্কেটে পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট মার্কেট। এরপরে দেখো factor demand. Factor demand is the demand side of the factor market, capturing the relative relation between the factor price and the quantity demanded of a factor. In general, a lower price includes an increase in the quantity demanded, while a higher price has the opposite effect. The factor demand is the demand side of the factor market. এখন কি বলা হচ্ছে? ফ্যাক্টর ডিমান্ড। এই ফ্যাক্টর ডিমান্ডটা কার দরকার হচ্ছে? এই ফ্যাক্টর ডিমান্ডটা দরকার হচ্ছে যে প্রোডাক্টটা উৎপাদন করবে, তার এই ফ্যাক্টর ডিমান্ডটা দরকার হচ্ছে। তাহলে এই ফ্যাক্টর ডিমান্ড হচ্ছে কি? এই ফ্যাক্টর ডিমান্ড হচ্ছে যখন আমার এই ফ্যাক্টরগুলো প্রয়োজন হয়, দ্যাট মিনস যখন এন্টারপ্রেনারের এই ফ্যাক্টরগুলো প্রয়োজন হয়, সেটাই হচ্ছে ফ্যাক্টর ডিমান্ড। এবং এক একটা এন্টারপ্রেনারের এক এক রকমের ফ্যাক্টরগুলো প্রয়োজন হয়। যেমন যে ছোট উদ্যোক্তা, তার হলো অল্প এই সমস্ত ফ্যাক্টরগুলো, প্রোডাকশন ফ্যাক্টরগুলো অল্প পরিমাণ দরকার হয়। যে বেশি পরিমাণ উৎপাদন করে, তার এই ফ্যাক্টরগুলো বেশি পরিমাণ দরকার হয়। সুতরাং এটা হচ্ছে এন্টারপ্রেনার টু এন্টারপ্রেনার ভেরি করে অন দ্য বেসিস অফ কিসের উপর? প্রোডাক্টিভিটি। দ্যাট মিনস প্রোডাকশন ক্যাপাসিটি কার কতটুকু, সেইটার উপরে তোমার এই ফ্যাক্টর ডিমান্ডটা নির্ভর করে। নেক্সট দেখো ডিটারমিনেন্টস অফ ফ্যাক্টর ডিমান্ড। এই ফ্যাক্টর ডিমান্ডের নির্ধারকগুলো কি কি?
এই নির্ধারকগুলো হচ্ছে তিনটা নির্ধারক এখানে আমরা বলেছি। একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, একটা হচ্ছে ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, এবং আরেকটা হচ্ছে প্রাইস অফ আদার ফ্যাক্টর। তাহলে তোমরা দেখছো প্রথমে হচ্ছে প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস মানে যেই ফিনিশড গুডটা আমি ফ্যাক্টরগুলো ইউটিলাইজ করে যেই জিনিসটা আমি উৎপাদন করছি সেই জিনিসটার বাজারে কি মূল্য, সেই জিনিসটা আমি কি দামে বিক্রি করলাম, দ্যাট মিনস সেটার মূল্য যদি বেশি হয় তাহলে আমার ফ্যাক্টরির ডিমান্ডটাও বেশি হবে। এবং আরেকটা দেখো ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, দ্যাট মিনস আমরা আগেই বলেছি আমার 4টা ফ্যাক্টর উৎপাদনের জন্য আমার 4টা ফ্যাক্টর দরকার হয়। সেই ফ্যাক্টরগুলো এক একটা প্রোডাক্টিভিটি এক এক রকম, ঠিক আছে। যেই ফ্যাক্টরের প্রোডাক্টিভিটি বেশি সেই ফ্যাক্টরের ডিমান্ড বেশি হবে এবং সেই ফ্যাক্টরটার কি হবে, প্রাইসও বেশি হবে। এবং যেই ফ্যাক্টরটার ডিমান্ড কম্পারেটিভলি কম তার প্রাইসও কম হবে। তাহলে এইটাই আমরা বুঝতে পারছি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, দ্যাট মিনস যেই প্রোডাক্টের উৎপাদনশীলতা যত বেশি তার প্রাইসও তত বেশি, তার ডিমান্ডও তত বেশি হবে। আর এরপর হচ্ছে প্রাইস অফ আদার ফ্যাক্টরস। এই 4টা ফ্যাক্টর ছাড়াও এই ফ্যাক্টরগুলো অন্য কাজে ব্যবহৃত হতে পারে, বা এই 4টা ফ্যাক্টর ছাড়াও আরও কিছু উৎপাদনের জন্য প্রয়োজন হতে পারে। সেগুলোর প্রাইসটা নির্ভর করে তোমার উৎপাদন, সেগুলো কি হারে তোমার উৎপাদনে ইউটিলাইজ করা হচ্ছে, অন্য ফ্যাক্টরগুলো কি হারে তোমার উৎপাদনে ইউজ করা হচ্ছে সেটার উপরে এই ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি নির্ভর করে, ফ্যাক্টরির প্রাইসটা নির্ভর করে। এরপরে দেখো ডিফারেন্স বিটুইন প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। এখানে কি ডিফারেন্স বিটুইন প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট, এখানে বলা হয়েছে factor cost is the total amount which the manufacturer had to invest in production of a good or commodity. It does not include any taxes imposed on the final product. কি বলা হচ্ছে, factor cost is the total amount which the manufacturer has to invest production of a good or commodity. It does not include any taxes imposed on the final product. And the market price is the final cost at which the manufacturer sells the goods of the customer. At these are include all of the applicable taxes. That means এখানে ফ্যাক্টর কস্টটা বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট মিনস হচ্ছে ম্যানুফ্যাকচারারের যে ফ্যাক্টরগুলো দরকার, প্রোডাকশনের জন্য যে ফ্যাক্টরগুলো দরকার সেই ফ্যাক্টরগুলো কিনে আনতে প্রডিউসারের যে খরচটা হয় সেটাই হচ্ছে আবার ফ্যাক্টর কস্ট। এবং এখানে বলা হচ্ছে যে ফ্যাক্টর কস্টের সাথে কি ভ্যাটটা ইনক্লুড থাকে না, ফ্যাক্টর কস্টের সাথে আমার কোনো ভ্যাট ইনক্লুড থাকে না। এবং আরেকটা তুমি দেখো মার্কেট প্রাইসটা কি, মার্কেট প্রাইস হচ্ছে সেই প্রাইস যে প্রাইসে কি হয় উদ্যোক্তা ফিনিশড গুডটা বাজারে বিক্রি করে, সেটাই হচ্ছে আমার মার্কেট প্রাইস। এবং এই মার্কেট প্রাইসের মধ্যে আমার সমস্ত ট্যাক্সটা ইনক্লুড থাকে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। নেক্সটে তুমি দেখো ডিস্ট্রিবিউশন থিওরি। In economics, the systematic attempt to account for the sharing of the national income among the owner of the factors of production, land, labor, capital, and organization. Traditionally, economists has studied how the cost of this factor and size of their return, rent, wages, interest, and profit are fixed. তাহলে কি বলা যায় ডিস্ট্রিবিউশন থিওরিতে আমি নর্মাল ভাবে কিভাবে ভাবি যে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে নর্মাল আমরা যেটা আমরা মার্কেটিংয়ে পড়েছি, তোমরা অলরেডি পড়েছো মার্কেটিংয়ে আমরা কি পড়েছি যে মার্কেটিংয়ে আমরা দেখেছি যে তোমার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ফিনিশড প্রোডাক্টটা যখন নিয়ে আসা হয়, এই ফিনিশড প্রোডাক্টটা কি করা হয়, যখন নিয়ে আসা হয় সেই ফিনিশড প্রোডাক্টটা ফাইনাল চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া, দ্যাট মিনস ফাইনাল কনজিউমার যে তার কাছে পৌঁছে দেওয়াটাকেই আমরা ডিস্ট্রিবিউশন বলি, এটা আমরা মার্কেটিংয়ে পড়েছি। কিন্তু ইকোনমিক্সে এই ডিস্ট্রিবিউশনের সেন্সটা আলাদা। এই ডিস্ট্রিবিউশন বলতে বোঝানো হয়েছে এই যে ফ্যাক্টরগুলো আমার জাতীয় আয়ের বন্টনে এই ফ্যাক্টরগুলোর কতটুকু ইফেক্ট, বা আমি আমার টোটাল জাতীয় আয়ের একটা উৎপাদনের যে আমার জাতীয় আয়টা হয়, তোমরা অলরেডি আগে পড়েছো জাতীয় আয়টা কি, ন্যাশনাল ইনকামটা কি, এই ন্যাশনাল ইনকামের ভিতরে আমার যে এই ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টর জাতীয় আয়টা এই ফ্যাক্টরের মধ্যে ডিভাইড করে দেওয়া। দ্যাট মিনস এটা কিভাবে তোমরা প্রশ্ন করতে পারো ম্যাডাম এটা কিভাবে হয়, এই ফ্যাক্টরটা কিভাবে হয়, এটা হলো তোমার ল্যান্ডের জন্য আমরা কি করি, দেখো ল্যান্ডের জন্য হচ্ছে আমরা রেন্ট দিই, তাহলে রেন্টটা কে পাচ্ছে, যে ল্যান্ড ওনার সে কিন্তু আমার এই রেন্টটা পাচ্ছে, দ্যাট মিনস কি এই রেন্টটা তার ইনকাম, তাহলে কি এটা আমার জাতীয় ইনকামের একটা অংশ,
ঠিক আছে? ঠিক তেমনি আমার লেবার কি করছে, তার বিনিময়ে মজুরি পাচ্ছে, মজুরিটাও কিন্তু, মজুরিটা কি, তার আয়, তো এই আয়টাও কিন্তু তার জাতীয় ইনকামের একটা অংশ। ঠিক তেমনি ক্যাপিটালের জন্য আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং এন্টারপ্রেনারকে আমার প্রফিট দিতে হচ্ছে, সবগুলোই কিন্তু আমার আয়। এই আয়টা আবার জাতীয় ইনকামে কিন্তু অবদান রাখছে। তাহলে এই ফ্যাক্টরগুলোর যে আয়, সেটা আমি আমার জাতীয় আয়টাকে কিভাবে বন্টন করছি ফ্যাক্টরির মধ্যে, এটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন থিওরিতে মেইনলি বলা হয়েছে। এরপরে দেখো সাম কনসেপ্ট অফ ডিস্ট্রিবিউশন থিওরি, এটাকে আমরা ট্রেডিশনাল কনসেপ্টও বলতে পারি। সাম কনসেপ্ট অফ ডিস্ট্রিবিউশন থিওরি: average physical product is the total production divided by the number of units of factory employed, that is APP. Average physical product কে আমরা APP বলতে পারি, average physical product. APP is equal to total output divided by number of unit of input factor used. That means আমরা average কিন্তু সবকিছুই পড়েছি এর আগে, average production পড়েছি, তারপর হচ্ছে average cost পড়েছি, আমরা average এটা জানি যে টোটালটাকে কি করতে হবে, নাম্বার অফ ইউনিট দিয়ে। আমার নাম্বার অফ ইউনিট কি, এখানে আমার ফ্যাক্টর হচ্ছে আমার নাম্বার অফ ইউনিট, এই জন্য বলা হয়েছে নাম্বার অফ ইউনিট অফ এ ফ্যাক্টর ইউজ। কতটা তুমি ফ্যাক্টর ইউজ করলা সেটাকে তুমি ভাগ দেবা টোটাল প্রোডাকশন দিয়ে, তাহলে তোমার অ্যাভারেজ প্রোডাকশন বেরিয়ে আসবে। এরপরে দেখো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন, এমপিপিতে কি বলা হয়েছে, ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট or production when one more unit of any one factor of production is added while other factors are kept constant. এখানে কি বলা হচ্ছে যে marginal physical production is the change in the total physical production or production when one or more unit of any one factor of production is added while other factors are kept constant. That means অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে তোমার, আমরা আগেই পড়েছি যে মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রোডাকশন, এগুলো আমরা পড়েছি। তাহলে এটাই হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন, মিনস হচ্ছে অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে তোমার মোট উৎপাদনের যে পরিবর্তনটা হয় সেটাই মেইনলি হচ্ছে তোমার মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন। এই যে টোটাল ফিজিক্যাল প্রোডাকশন, দ্যাট মিনস টোটাল ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে হচ্ছে তুমি যেটাকে কাউন্ট করতে পারো ফিজিক্যালি, গণনা করতে পারো। তাহলে ফিজিক্যাল প্রোডাকশন, এটাকে কি করবা, তুমি ডিভাইডেড বাই দিবা ওয়ান অর মোর ইউনিট অফ এনি ওয়ান ফ্যাক্টর অফ প্রোডাকশন। দ্যাট মিনস তুমি যদি প্রোডাকশনে তোমার এক বা একাধিক উপাদান ইউজ করে সেটা দিয়ে তুমি ভাগ দিলে, অতিরিক্ত এক একক উৎপাদনে তোমার টোটাল ফিজিক্যাল ইউনিটের, টোটাল ফিজিক্যাল প্রোডাকশনের যে চেঞ্জটা হয় সেটাই হচ্ছে আমার মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন। এরপরে আমরা দেখব মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট। মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট এমভিপি, যেটাকে আমরা এমভিপি বলি, মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট। মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট অথবা ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, যেটাই বলো, কখনো কখনো ভিএমপি দেখা যায়, এটা হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট যা, আর মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট একই কথা। ইজ দ্য মনিটারি রিপ্রেজেন্টেশন অফ দ্য এমপিপি। দ্যাট মিনস এমপিপি কি, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা আমরা একটু আগে বললাম, সেটাকে যদি আমি প্রাইস দিয়ে গুণ দিই তাহলেই আমি মার্জিনাল ভ্যালু প্রোডাক্ট বা ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট পেয়ে যাব। এরপরে দেখো মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টিভিটি, ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল রেভিনিউ ফর দ্য প্রডিউসার when an additional unit of a factor of production is employed while the quantity of other factor is kept constant. That is MRP is equal to MPP, marginal physical product into MR. তাহলে এখানে বলা হচ্ছে চেঞ্জ হচ্ছে টোটাল রেভিনিউ অফ দ্য প্রোডাকশন। দ্যাট মিনস টোটাল রেভিনিউ কি, আমরা যখন কোন আমাদের যে ফিজিক্যাল ইউনিটটা বা আমরা যে প্রোডাকশনটা করলাম সেটা যখন মার্কেটে আমরা বিক্রি করি সেটাই হচ্ছে আমার রেভিনিউ। যে ইনকামটা আমি করি, যে আয়টা আমি পাই, সেটাই হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ। তো সেটাই বলা হচ্ছে যে এমপিপি, আমি যতটুকু মার্জিনাল প্রোডাকশন আমার যতটুকু হয়েছিল সেটাকে কিন্তু যদি আমি মার্কেট প্রাইস দিয়ে, MR মার্কেট রেভিনিউ বলা হচ্ছে, দ্যাট মিনস মার্কেট প্রাইস দিয়ে গুণ দিলেই কিন্তু ওটা চলে আসবে, প্রাইসটা চলে আসবে। আর অ্যাভারেজ রেভিনিউ প্রোডাক্টিভিটি,
অ্যাভারেজ রেভিনিউ প্রোডাক্টিভিটি হচ্ছে ইট ইজ দ্য অ্যাভারেজ রেভিনিউ পার ইউনিট অফ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, প্রত্যেকটা অ্যাভারেজ রেভিনিউ কত, এক একটা প্রোডাক্টে কতটুকু অ্যাভারেজ রেভিনিউ আর্ন করা হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ প্রোডাক্টিভিটি। এবং এই যে এই কনসেপ্টগুলো আমরা করছি, এগুলো হচ্ছে আমাদের সবগুলো নিউ ক্লাসিক্যাল কনসেপ্ট। এটার সাথে আমরা থিওরি অফ প্রোডাক্টিভিটি আমরা একটু পরে দেখব, সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা যে জিনিসটা দেখব, ডিফারেন্স বিটুইন ভিএমপি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড এমআরপি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টিভিটি। এই দুইটার ডিফারেন্সটা আমরা দেখব, এই দুটো ডিফারেন্সটা কি, এই জিনিসটা আমরা দেখবো। তো এর আগে আমি একটু বলে নিই, যদিও আমি পরে লিখেছি তোমাদের, এই দুইটার ডিফারেন্স আসলে তেমন কিছু না, বাট মার্কেট বেসিস এই দুটো ডিফার করে। আমরা যদি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দেখি, তাহলে সেখানে আমরা দেখি প্রাইস এবং আমার অ্যাভারেজ রেভিনিউ সব সমান। আমরা কিন্তু তোমাদের মনে আছে কিনা, আমরা কিন্তু আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যখন করেছিলাম, পারফেক্ট কম্পিটিশন মার্কেট যখন করেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা দেখিয়েছি। তাহলে দেখো একটার সাথে আরেকটা লিঙ্কটা কতখানি। তাহলে এখানে আমরা এই জিনিসটাই পড়ছি, সেম জিনিস, যে আমার যখন আমি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে আমার ভিএমপি এবং এমআরপি এই দুটো ইকুয়াল, বাট আমি যখন ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, দ্যাট মিনস মোনোপলিস্টিক মার্কেটের দিকে যখন তাকাবো, তখন দেখবো যে এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমরা চলো একটু দেখি যে এই দুইটার মধ্যে মেইনলি কি ডিফারেন্স। এখানে দেখাচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট ভিএমপি অ্যান্ড মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এমআরপি ওয়েন দেয়ার ইজ পারফেক্ট কম্পিটিশন ইন দ্য প্রোডাক্ট মার্কেট। এখানে দেখো ইউনিট অফ এ ফ্যাক্টর দেয়া আছে, তোমার ওখানে দেয়া আছে ইউনিট অফ এ ফ্যাক্টর 1, 2 করে 8 পর্যন্ত দেয়া আছে। টোটাল প্রোডাকশন দেয়া আছে 25, 70, 110, 145, 172, 191, 199, 199। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল প্রোডাকশন। এরপরে দেখো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন বা এমএমপি। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন তো আমরা আগেই জানি যে টোটাল প্রোডাকশন থেকে যদি আমি পরের টোটাল প্রোডাকশন থেকে যদি আমি আগেরটা বাদ দিই, তাহলে কিন্তু আমি মার্জিনাল পেয়ে যাচ্ছি। প্রথমটা সব ইকুয়ালি থাকবে, প্রথমটা 25, মার্জিনাল প্রোডাকশন দেখো 25। এরপরে দেখো 70 থেকে যদি আমি 25 মাইনাস করি, তাহলে 45। এটা কিন্তু তোমাদের কনসেপ্ট আগে আমি পড়িয়েছি, সুতরাং এখন আর আমি ডিটেইলে গেলাম না। তোমরা নিশ্চয়ই এর মধ্যে শিখে গেছো মার্জিনালটা আমি কিভাবে বের করবো। তো এইভাবে আমি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বা এমএমপি বের করলাম। এরপরে হলো প্রাইস অফ প্রোডাক্ট, এখানে প্রাইস অফ প্রোডাক্ট ফিক্সড, 2 সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট ভিএমপি তে কি হয়েছে, ভিএমপি তে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট প্রাইসকে যদি আমি এমপিপি, যেটা আমি একটু আগে সূত্রে দেখালাম, এটাতে যদি গুণ দেই, তাহলে আমি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট আমি পেয়ে যাচ্ছি। দেখো 25 × 2 50, 45 × 2 90, এরকম করে প্রত্যেকটা আসবে। এরপরে দেখো টোটাল রেভিনিউ কি পিকিউ, টোটাল রেভিনিউ হচ্ছে PQ 50, 140, 222, এটা হলো টোটাল রেভিনিউ। এবার মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এমআরপি, এটা টোটাল রেভিনিউ কিভাবে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা বের করে তোমরা অলরেডি শিখেছো, এইভাবে আমরা বের করছি। এখানে একটা জিনিস খেয়াল করো যে দেখো এখানে কিন্তু প্রাইস অফ প্রোডাক্টটা ফিক্সড, ঠিক আছে, প্রাইস অফ প্রোডাক্ট কিন্তু এখানে আমার ফিক্সড। এরপরে দেখো তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশন? Since under perfect competition the demand curve of the product facing an individual firm is perfectly elastic and therefore price and marginal revenue are equal. যেহেতু এইটা হলো পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে প্রাইসটা হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক, হ্যাঁ সরি ডিমান্ড কার্ভ হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, এই কারণেই তোমার প্রাইস এবং মার্জিনাল রেভিনিউ ইকুয়াল। The value of the marginal product VMP and marginal revenue product MRP will be equal to each other. ঠিক আছে, একটা অন্যটার সমান হবে। এরপরে দেখো এই জিনিসটাই আমি কি করেছি গ্রাফে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমার VMP যে কার্ভটা এসছে, এটা হচ্ছে VMP কার্ভ বা MRP যেটাই তুমি বলো, এই কার্ভ। তাহলে VMP and MRP under perfect competition in the product market, এটা হলো মার্জিনাল প্রোডাক্ট।
তাহলে আমরা কি জানতে পাচ্ছি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কি হয়, আমার ভিএমপি এবং এমআরপি দুইটা ইকুয়াল হয়। কেন? যেহেতু এখানে প্রাইস এবং মার্জিনাল রেভিনিউ ইকুয়াল। ঠিক আছে, এই মার্কেটে প্রাইস এবং মার্জিনাল রেভিনিউ ইকুয়াল এবং ডিমান্ড হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। এই কারণেই কি হয়, এই পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ভিএমপি এবং এমআরপি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখন আমরা দেখব ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। ইমপারফেক্টে দেখো, but since in monopoly or imperfect competition in the product market, average revenue or demand curve is facing downward and marginal revenue curve lies below the average revenue curve. Price is not equal to marginal revenue. That means price এখানে marginal revenue সমান না, এবং পারফেক্ট কম্পিটিশন আমরা দেখেছি প্রাইস মার্জিনাল রেভিনিউ ইকুয়াল, আর এখানে ইনইকুয়াল। সো price and marginal revenue are not equal. Marginal revenue is less than price, মানে price বেশি, marginal revenue কম, imperfect competition market. For a firm working under monopoly or imperfect competition in the product market, to sum up, under monopoly or imperfect competition in the product market, MRP and VMP will drive, and MRP curve will lie below ভিএমপি কার্ভ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ভিএমপি এবং এমআরপি এর মধ্যে মেইন ডিফারেন্স, যে ভিএমপি কার্ভটা কি হচ্ছে এমআরপি কার্ভের নিচে অবস্থান করছে। ড্রাইভ এমআরপি কার্ভ উইল লাই বিলো ভিএমপি, ভিএমপি কার্ভের নিচে এমআরপি কার্ভ অবস্থান করছে, এবং এম আর মার্জিনাল রেভিনিউ এবং প্রাইস ইকুয়াল না, ইনইকুয়াল। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। এখানে এই জিনিসটাই এখানে দেখিয়েছে, এই যে আমরা একটু আগে যে বললাম ভিএমপি কার্ভ কি, মার্জিনাল ভিএমপি কার্ভ উপরে এবং মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এটা হচ্ছে এই কার্ভটার নিচে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এবং পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দেখো আগের মতোই, আগের যে ইয়েটা আমরা নিয়েছি, এখানে হচ্ছে প্রাইসটা ডিফার করবে, যেহেতু আমরা আগেই বলেছি যে প্রাইসটা ওখানে হলো প্রাইসটা ফিক্সড থাকে, আর এখানে প্রাইসটা ডিফার করছে। এইটাই মেইন ডিফারেন্স। এই প্রাইস ডিফারেন্সের জন্য তোমার মার্জিনাল ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এটা ডিফার করতেছে। টোটাল রেভিনিউটা কি হয়েছে, 2 এবং 4 এই দুটো গুণ করে আমরা টোটাল রেভিনিউ পাচ্ছি, এভাবে এখানে লিখে আছে। এবং মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টিভিটি আমরা কিভাবে পেলাম সেটাও আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে এটাই দাঁড়ালো যে আমার কি, যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ভিএমপি এবং এমআরপি দুটো ইকুয়াল, এবং ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটে এই দুটো ইকুয়াল না। কেন না, এটা আমরা একটু আগে ডেসক্রাইব করলাম। এখন আসো মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ফ্যাক্টর প্রাইসিং। আচ্ছা, মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি মেইনলি হচ্ছে আমার নিউ ক্লাসিক্যাল থিওরি। এখানে দেখো আমরা কি বলেছি, many economists has contributed to the development of the marginal productivity theory. Marginal productivity theory concept গুলো কিন্তু আমরা একটু আগে পড়েছি। Productivity theory determine the rewards of various factors of production. David Ricardo initially used the theory of determined rent for land. The statement of marginal productivity theory as given by J.B. Clark is under static conditions. Every factor, including the entrepreneur, would get remuneration equal to its marginal product. That means a marginal productivity theory টা মেইনলি দিয়েছে এই যে জে.বি. ক্লার্ক উনি দিয়েছে, এবং এখানে বলা হয়েছে যে যেই প্রোডাক্টের প্রান্তিক উৎপাদন ক্ষমতা যেরকম তার দামটাও ঠিক সেরকম হবে। যেখানে বলেছে যে every factor, including the entrepreneur would get remuneration equal to the marginal product. That means marginal product যেই ফ্যাক্টরে যেরকম তার প্রাইসটাও ঠিক সেরকমই হবে, তার রিমুনারেশন বলা হয়েছে এখানে, রিমুনারেশন বা তার রিটার্নটা ঠিক সেরকমই হবে। এখন আমরা একটু দেখি এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল থিওরি। দ্য নিউ ক্লাসিক্যাল থিওরি অফ ডিস্ট্রিবিউশন ইজ বেসড অন functional distribution of income. The distribution of income shows total output in the market is divided among owners of the factor of production. ঠিক আছে, the total production or output এখানে বলছে that is workers own labor, capitalist own capital, renters own land.
total production or output has to be completely distributed to all factors. No residual after the factor are paid, so we should be the basis to achieve such factor payment. এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন, এবং এখানে ইনকামটা বলা হচ্ছে টোটাল আউটপুট ইন দ্য মার্কেট ইজ ডিভাইডেড অ্যামং দ্য ওনার্স অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে যার যার ফ্যাক্টর। এখানে বলা হয়েছে মেইনলি হলো এই যে প্রত্যেকটা ফ্যাক্টর আমার জাতীয় আয় ডিস্ট্রিবিউশনটা আমি কিভাবে করব, এই মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরিতে বলা হয়েছে যে আমার যে এর আগে ডিস্ট্রিবিউশনে বলেছিলাম যে আমার যে জাতীয় আয়টা আছে, এই যে চারটা ফ্যাক্টর থেকে আমার যে জাতীয় আয়টা আসে, এই জাতীয় আয়টা আমি কীভাবে ডিস্ট্রিবিউট করবো বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে, এই মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরিতে সেটাই বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে যেই ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাক্টিভিটি যেরকম তার প্রাইসটাও ঠিক সেরকমই হবে, এখানে এই কথাটাই বলা হয়েছে। এরপরে তোমরা দেখো এখানে কিছু অ্যাজাম্পশন আছে, যে কোনো থিওরি এস্টাবলিশ করতে গেলে সেখানে কিছু অ্যাজাম্পশন থাকে, আমরা আগেই বলেছি, এখানেও তার ব্যতিক্রম না। এখানে বলছে ড্রাইভ দ্য ডিমান্ড ফর ফ্যাক্টরস, দ্যাট ইজ ফ্যাক্টর বি বেসড অন দ্য ডিমান্ড অফ হোয়াট দে প্রডিউস। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন অ্যাপ্লিকেবল, এখানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনটা অ্যাপ্লাই করা হয়েছে। পারফেক্ট কম্পিটিশন ইজ বোথ প্রোডাক্ট অ্যান্ড ফ্যাক্টর মার্কেট, এখানে ধরে নেওয়া হয়েছে যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, এখানে কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার কথা এখানে বলা হয়নি, অপূর্ণ প্রতিযোগিতার কন্ডিশন নিয়ে এখানে কথা বলা হয়নি। এখানে ধরা হয়েছে যে পুরো বাজারটাই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ফ্যাক্টর আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, এখানে প্রত্যেকটা ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলছে অল ফ্যাক্টরস আর হোমোজিনিয়াস অ্যান্ড divisible. All factors are natural factor including capital. Capital is not man-made capital. হ্যাঁ, এই কথাগুলো বলা হয়েছে। আর টেকনোলজি ইজ গিভেন, centroids is paribus. MR of factor, that is factor price, is given by individual factor market price, that is MP. হ্যাঁ, marginal productivity L determine the labor market, আর R হচ্ছে MRK determine the capital market. D and S are the factors determine factor price. এখানে যে কোনো একটা ফ্যাক্টর নিয়ে কথা বলা হয়েছে, অন্য ফ্যাক্টরগুলো এখানে কনস্ট্যান্ট ধরা হয়েছে। এরপরে দেখো ডিমান্ড ফর ফ্যাক্টর বাই ফার্মস, ডিমান্ড ফর ফ্যাক্টর বাই ফার্মের যে ডিমান্ড সেইটার কথা বলেছে। ডিমান্ড ফর ফ্যাক্টর, যে বিভিন্ন ফ্যাক্টর আছে সেটা ফার্মে কি পরিমাণ ডিমান্ড আছে, এখানে তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ। ও কিউ এটা হচ্ছে লেবার, আর ও এক্স ডাব্লিউ এখানে কি বলেছে দেখো, টেকিং এ ফ্যাক্টর ইনপুট সে লেবার অ্যাজ মোর এল ইন দ্য এমপ্লয়েড, দ্যাট মিনস লেবারটাকে আমরা এল ধরেছি। এখানে দেখো ভিএমপিএল, দ্যাট মিনস এটা লেবারের ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, এবং এমপি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, দুটা এখানে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে টোটাল কস্ট ইনক্রিজ অ্যাজ মোর ওয়েজেস আর টু বি পেইড, যখন অতিরিক্ত ওয়েজ দেওয়া হয়, যখন অতিরিক্ত প্রোডাকশন করা হয়, তখন আলটিমেটলি আমার খরচটাও বেড়ে যাবে। সেটাই বলছে যে টোটাল কস্ট ইনক্রিজ অ্যাজ মোর ওয়েজেস আর টু বি পেইড, যখন অতিরিক্ত বা বেশি পরিমাণে স্যালারি ওয়েজ দেওয়া হয়, মজুরি দেওয়া হয়, স্যালারি না। আউটপুট ইনক্রিজেস, এরপরে কি হচ্ছে, আউটপুটটাও বেড়ে যাচ্ছে। দেখো ইন দ্য ফিগার অ্যাসিউমিং সেন্ট্রয়েস পেরিবাস অ্যাজ এল ইনক্রিজেস, যখন এলটা বাড়ছে, এল ইনক্রিজেস, টিপি টোটাল প্রোডাকশন ইনক্রিজেস, ঠিক আছে, বিকজ এমপি ইজ স্টিল পজিটিভ। TC also increases multiplying MP with price of X is VMP. VMPL MP into PX. The firm will employ L up to the point where VMP is equal to MC, that is point A. Same applies to capital. মানে এখানে একটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে, মেইনলি আমি আগেই বলেছি যে কোনো একটা ফ্যাক্টর নিয়ে এখানে কাজ করা হয়েছে, অন্য ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট ধরা হয়েছে, এবং একটা ফ্যাক্টরের প্রাইস যেভাবে নির্ধারিত হবে
একটা ফ্যাক্টরের ডিমান্ড যেভাবে নির্ধারিত হবে অন্য ফ্যাক্টরগুলো ঠিক একইভাবে নির্ধারিত হবে, সেটা এখানে ধরা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফিগারে এখানে আমরা লেবার নিয়ে কথা বলছি, এবং লেবারের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি এবং ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টিভিটি তুমি উপর থেকে দেখছো আস্তে আস্তে কি করছে, এটা কমছে। প্রোডাকশন আমার যত বাড়বে, ওই যে উপর থেকে দেখো শুরু হয়েছে, প্রোডাকশন আমার যত বাড়বে এটা আস্তে আস্তে কমে যাবে। একটা বিন্দুতে যে দেখো এই বিন্দুতে কি করেছে, ভিএমপি একে ছেদ করেছে, যেখানে মার্জিনাল কস্ট ইকুয়াল, এবং এখানে দেখো এখানে হলো আমার প্রোডাকশনের সর্বোচ্চ। এরপরে যদি আমি আরো উৎপাদন করতে যাই তাহলে কি হবে, আমার প্রফিট হবে না, সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে না, আমার লসে চলে আসবে, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এরপরে দেখো ফার্মস ইকুইলিব্রিয়াম, ফার্ম কখনই ভারসাম্যে পৌঁছাবে সেটা দেখানো হয়েছে। ফর এ ফার্ম দ্য সাপ্লাই কার্ভ অফ এ এল ইজ পারফেক্টলি ইলাস্টিক, অলসো ফ্যাক্টর প্রাইস ইজ গিভেন। কন্ডিশন ফর ফার্মস ইকুইলিব্রিয়াম, ওয়ান হচ্ছে ফার্স্ট order consider two necessary condition VMP is equal to PL, that is VMP is equal to W. W means waste. Second order condition or sufficient condition VMPL should be declined. এই যে VMPL টা দেখো আস্তে আস্তে কমছে, একটা বাড়ছে, বাড়ার পর যখন বি বিন্দুতে স্পর্শ করলো তখন এটা কিন্তু আস্তে আস্তে কমছে, ডিক্লাইন করছে। সো ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম ইজ অ্যাট বি, সুতরাং বিটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম, and the firm employs OL2 of labor, এবং ফার্ম করবে OL2 পরিমাণ লেবার সে কি করবে, পারচেজ করবে বা ইনভেস্ট করবে। হ্যাঁ, it earns abnormal profit of AB, same applies to capital, একইভাবে ক্যাপিটালেও এটা প্রযোজ্য। এখানে দেখো লেবারটা কি হচ্ছে, আমি যতই লেবারের পরিমাণ বাড়াচ্ছি তত কিন্তু কি হচ্ছে, এই যে এখানে দেখো লেবারের পরিমাণ যত বাড়াচ্ছে তত কিন্তু আমার কি হচ্ছে, প্রোডাকশনটা বাড়ছে। আর একটা স্টেজে যায় দেখা যাবে যে লেবার আমার কস্ট, যেহেতু আমি পারফেক্ট কম্পিটিশন নিয়ে কথা বলছি, তাহলে আমার কস্ট এবং এমআর যেখানে সমান হবে সেটাই হবে আমার ফার্মের সর্বোচ্চ প্রফিটের জায়গা, এবং এই যে এই ছেদ বিন্দু এখানেই হচ্ছে ফার্মের ইকুইলিব্রিয়াম। এরপরে যদি উৎপাদন করে দেখা যাবে ফার্মের কস্টিং বেড়ে যাচ্ছে, এই জিনিসটাই দেখো। The downward sloping part of VMPL is the firm's demand curve for the factor labor. If the factor price falls, the demand for the labor increases up to the point where the VMPL is equal to price of the product. If W falls, যদি W fall করে, falls to W2 from W1 due to the external reason, then the firm increase employment of labor from L1 to L2. This applies all the factor of the production. এখানে কি বলা হয়েছে যে আমার প্রথমে দেখো আমার লেবারের ইয়ে ছিল OW1, আমি এই পরিমাণ লেবার যদি আমি ওয়েস্ট ছিল আমার OW1, তাহলে আমি লেবারটা নিতে পাচ্ছি OL1, এই পরিমাণ লেবারে আমি OW1 পরিমাণ আমি ওয়েস্ট দিচ্ছি, আমার কস্টিংটা এতটুকু। ঠিক আছে, এটা কি হলো, আমি যখনই আমার লেবারের পরিমাণ বাড়ালাম লেবারের কস্টটা কিন্তু আলটিমেট আমার কমে গেল। আমরা জানি যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বাড়ানোর পরে এই কস্টিংটা মিনিমাইজ হয়, কিন্তু এরপরেও যদি বাড়ানো হয় তাহলে কি কস্টিং আস্তে আস্তে বেড়ে যায় একটা নির্দিষ্ট বিন্দুর পরে। সেটাই আমরা দেখলাম আগের স্লাইডে যে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টের পরে যদি আমি উৎপাদন করতে যাই সেক্ষেত্রে আমার কস্টিংটা বেড়ে যাবে, এখানে সেটাই দেখানো হয়েছে। এরপরে দেখো এই কি বলে আমার যে এই যে থিওরি মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি, এটার কিছু সমালোচনা আছে, সমালোচনাগুলো দেখো। দ্যারিং আ প্রবলেম, কি প্রবলেম, as assumed if each factor is paid individually would the sum of the total factor payment be equal to the total product. In other words, would the value of the total production be equal to the total factor payment, or with their two excess remaining surplus, then who gets it? এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এই প্রশ্নটার এখানে সমাধান দেওয়া হয়নি। Or with there be insufficient funds to pay the total factor cost, that is deficit, then how to pay the factors? We should apply Ural's theorem to show product expansion accounting. If the factor is paid to the point where its VMP is equal to PF, then TR will be equal to TC.
where TC is the sum of value of marginal product of all factors in long run perfect competition. তো এখানে এই যে এই ইস্যুর যে প্রবলেম, এই প্রবলেমগুলো আমি সবসময় তোমাদেরকে বলি যে কোনো থিওরিয়ামের যে অ্যাজাম্পশন থাকে সেই অ্যাজাম্পশন থেকে কিন্তু প্রবলেমগুলো আসে। প্রথম এখানে যে বলা হয়েছে সেটা হচ্ছে, প্রথমেই বলা হয়েছে যে এটা শুধুমাত্র মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরিটা শুধুমাত্র তোমার কিসের ক্ষেত্রে প্রযোজ্য? পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। তাহলে ইমপারফেক্ট কম্পিটিশনে আমরা এটার অ্যাপ্লিকেশনটা দেখছি না। দ্যাট মিনস এটা তাহলে, কারণ পৃথিবীর সর্বত্র যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট এমন কিন্তু না, পৃথিবীর অনেক জায়গায় ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট আছে, তাহলে সেখানে এই থিওরিটাও অ্যাপ্লিকেবল হবে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা এই থিওরির। সেকেন্ড সমালোচনা করা হয়েছে যে এখানে একটা ফ্যাক্টরকে ধরা হয়েছে, অন্য ফ্যাক্টরগুলো স্থির, কিন্তু একটা উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ফ্যাক্টরগুলো সাইমালটেনিয়াস কিন্তু চলে, শুধু একটা ফ্যাক্টর দিয়ে শুধু প্রোডাকশন চলে না। ঠিক আছে, তো এইটা হলো এটার আরেকটা সমস্যা। এবং আরেকটা সমস্যা বলা হয়েছে যে এটা শুধুমাত্র মার্জিনাল প্রোডাকশনের উপরে জোর দেওয়া হয়েছে, কিন্তু মার্জিনাল প্রোডাকশন দিয়ে কিন্তু সবকিছু মেজার হয় না। মার্জিনাল প্রোডাকশনের বাইরেও তোমার এখানে সাপ্লাইটা যেমন টোটালি উপেক্ষা করা হয়েছে, সাপ্লাইয়ের কথা এখানে বলাই হয় নাই, কিন্তু সাপ্লাই হচ্ছে একটা বড় একটা পোর্শন। তোমার ধরো ডিমান্ড আছে, অনেক এন্টারপ্রেনার আছে, ডিমান্ড বেশি বাট তোমার সাপ্লাই কম, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে প্রোডাক্টের দাম বেড়ে যাবে। এই জিনিসগুলো এখানে কনসিডার করা হয় না। এই থিওরির মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এগুলো। তো আমরা পরবর্তীতে এরপরে দেখবো মডার্ন থিওরি অফ ফ্যাক্টর প্রাইসিং। মডার্ন থিওরিতে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। অ্যাজ দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ প্রোডাক্ট প্রাইসিং ওয়াজ বেসড অন দ্য impractical assumption as concerned only on demand side, ignoring the supply side, যেটা আমি বললাম। The modern theory of factor pricing was developed to explain the determination of factor pricing. In fact, the modern theory considered both the demand side and supply side to determine the price of the factor of production. Demand for factor of production is derived demand or indirect demand, unlike the demand of goods, which is direct. The demand for the factor of production is based on the contribution of the factor with regard to the production of a good, which can be termed as the productivity of the factor. The demand for the factor of the production is also depend on the demand of goods produced using the factor. By agreeing the individual demand or market revenue productivity (MRP) curve of all firms of the market demand curve for the factor of production can be obtained. আচ্ছা, এই মডার্ন থিওরিতে যেটা বলা হয়েছে আমি বলেছি ওটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল থিওরি, এটা হচ্ছে মডার্ন থিওরি। নিউ ক্লাসিক্যাল থিওরির মেইন যে ড্রব্যাক ছিল সেখানে সাপ্লাইটা টোটালি ইগনোর করা হয়েছে। আর মডার্ন থিওরিতে ওই যেই ড্রব্যাক ছিল সেই ড্রব্যাকগুলো নিয়ে কাজ করেছে। দ্যাট মিনস মডার্ন থিওরিতে বলা হয়েছে যে সাপ্লাই এবং ডিমান্ড, ফ্যাক্টরগুলোর সাপ্লাই কি পরিমাণ আছে এবং ডিমান্ড কি পরিমাণ আছে, এই দুইটার কম্বিনেশনেই কি হবে? আমার প্রাইসের ফ্যাক্টরের প্রাইসিংটা হবে। ফ্যাক্টরির জন্য আমি কি পরিমাণ আমি কন্ট্রিবিউট করবো, দ্যাট মিনস প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য আলাদা আলাদা কি পরিমাণ আমি টাকা দিব বা সেগুলোর জন্য আমি কি পরিমাণ পরিশোধ করব তার ওনারদেরকে, সেটাই এখানে বলা হয়েছে যে সেটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। যেই ফ্যাক্টরির ডিমান্ড বেশি তার জন্য অবভিয়াসলি প্রডিউসাররা বেশি পরিমাণ দিতে যাবে, কি বলে প্রাইস দিতে যাবে, বা সেই ওনার তত বেশি প্রাইস গেইনার হবে। এই জিনিসটাই এখানে মেইনলি দেখানো হয়েছে। এবং কি বলা হয়েছে, দিস মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টিভিটি কার্ভ অফ ফ্যাক্টর অফ production is subject to change in demand and the change in the quantity of demand. ঠিক আছে, change in the demand for a factor of a production may be due to the following reason: change in demand for the final product produced using the factor of production, change the productivity in term of the quantity being produced, change in the price of substitute or complementary factors used in the production process. For example, demand of labor and machine are interrelated and firms may utilize more or less one of them.
if the relative price of either of the factor of production increase against the other. তাহলে এই যে জিনিসগুলো, মেইন যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মডার্ন থিওরিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে তোমার যে জিনিসগুলো কনসিডার করা হয়েছে যে কোন ফ্যাক্টরের প্রোডাক্টিভিটি কেমন, কোন ফ্যাক্টর দিয়ে কি পরিমাণ প্রডিউস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন এখন বলা হচ্ছে, এখন হচ্ছে টেকনোলজিক্যাল যুগ, এখন দেখা যাচ্ছে যে টেকনোলজির প্রয়োগটা এখানে বেশি হচ্ছে, ম্যানুয়ালি লেবার আমার কম লাগছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে লেবারের প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার টেকনোলজির প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এবং এই লেবারটা যদি আমি অন্য ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি, যেহেতু এই লেবারকে আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারি যেখানে আমার লেবার বেস, তাহলে কিন্তু আমার ইনকামটা আবার কিন্তু বেড়ে আসবে। কিন্তু একটা প্রডিউসারের মেইন থিং যেটা, একটা প্রডিউসার যে ফ্যাক্টরগুলোর জন্য যে প্রাইসটা দিতে রাজি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে মেইনলি ওই প্রত্যেকটা ফ্যাক্টরের প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ওই ফ্যাক্টরের ডিমান্ড কীরকম, প্রোডাক্টিভিটির উপরেই ডিমান্ডটা ডিপেন্ড করে, যে যেই ফ্যাক্টরের প্রোডাক্টিভিটি যত বেশি, সেই ফ্যাক্টরটা কী হবে, আমার তত সেটার ডিমান্ড আমার তত বেশি। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে তোমার কি সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্ট, মানে ওই যেই ফ্যাক্টরটা আমি ইউজ করছি সেই ফ্যাক্টরটার কমপ্লিমেন্টারি ফ্যাক্টর আছে। কমপ্লিমেন্টারি ফ্যাক্টর মানে যে মেশিনের কথা যেমন বলা হয়েছে যে মেশিনটা চালাতে গেলেও কিন্তু আমার কিছু সংখ্যক লেবার, আমি ফুললি মেকানাইজড হতে পারছি না, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে কমপ্লিমেন্ট, দ্যাট মিনস এই লেবারটা যদি আমি অন্য কোথাও যেখানে লেবার বেস প্রোডাকশন, সেখানে যদি আমি ইউটিলাইজ করতে পারি, এই জিনিসগুলো সেটাই বলা হয়েছে মডার্ন থিওরিতে। দ্যাট মিনস মডার্ন থিওরির মেইন কথাই হচ্ছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরির ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করেই সেটার প্রাইসটা নির্ধারিত হবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের পড়া। তোমরা ভালো করে পড়াশোনা করবে। আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে আসছি, আর হয়তো 2টা ম্যাক্সিমাম 3টা লেকচারে আমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। এরপরে থাকবে আমার অ্যাসাইনমেন্ট নেওয়ার পালা। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, সুতরাং তোমরা এই প্রশ্নগুলো গোছাতে থাকো। আমি কিন্তু আমার ফুল সিলেবাস শেষ হয়ে গেলে, ইনশাল্লাহ এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, ফুল সিলেবাস শেষ হয়ে গেলেই কিন্তু আমি একটার পর একটা অ্যাসাইনমেন্ট আমি চাইবো, সুতরাং তোমরা ওগুলো প্রিপেয়ার করতে থাকো। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।